বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইএমএফের ঋণ চালিয়ে যেতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত, মন্তব্য আইনমন্ত্রীর। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসার নামে রাজধানীর ক্লিনিকে ভয়াবহ ঘাত, অভিযানে 2 প্রতিষ্ঠানের আইসিইউ বন্ধ ঘোষণা, মানহীন হাসপাতাল চলতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং পল্টন থানার মানব পাচার মামলায় মাসুদ চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ডিবি, হত্যা, চাঁদাবাজি সহ আরও 11 মামলা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এদিন সকাল থেকে সচিবালয়ের নিজ দপ্তরে অফিস করেন সরকার প্রধান। ঈদ ছুটি শেষে কর্মচাঞ্চল্য শুরু হয় প্রশাসনের অন্যতম কেন্দ্রস্থলটিতে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ঈদ ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শুরু হয় দাপ্তরিক কাজ। ঘড়ির কাঁটায় ঠিক 9টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, সিনিয়র সচিব, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এছাড়া তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস। এ সময় অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিব উপস্থিত ছিলেন। সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে রেমিটেন্সের প্রভাব পড়বে না। যুদ্ধ বন্ধ হলে বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। যে সমস্ত শ্রমবাজারগুলো বন্ধ আছে মালয়েশিয়া সহ, এবং সেখানে যে ধরনের সমস্যাগুলো আছে, এইটাও দ্রুত সময়ের মধ্যে শর্ট আউট করে লোক পাঠানোর ব্যবস্থা করা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। লোক পাঠাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচি চালু রাখতে চায় বিএনপি সরকার। সেজন্য আর্থিক সংস্কারের ক্ষেত্রে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে থেমে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান অর্থমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। 2023 সালের শুরুতে আইএমএফ অনুমোদিত $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অন্তর্বর্তী সরকারের আমলে $5.5 বিলিয়ন উন্নীত হয়। ইতোমধ্যে 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে প্রায় $3.64 বিলিয়ন। তবে ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে আইএমএফ বাংলাদেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিচ্ছে। নতুন সরকার গঠনের পর মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ঋণ কর্মসূচির পাশাপাশি আর্থিক সংস্কারের নানা বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সরকার আইএমএফের ঋণ কর্মসূচি চালিয়ে যেতে চায়। আগামী এপ্রিলে ঋণ ছাড়ের বিষয়ে ওয়াশিংটনে বৈঠক হবে বলেও জানান তিনি।
IMF এর সাথে তো আমাদের একটা প্রোগ্রাম চলছে অলরেডি, এবং এই প্রোগ্রাম তো বেশ কয়েক বছর ধরেই চলছে, এবং এই প্রোগ্রাম অব্যাহত আছে। এই প্রোগ্রাম আছে, এটা আবার ফার্দার রিভিউতে যাবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। IMF এর যে রিকোয়ারমেন্ট, এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না, এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্য সমস্যা হয়নি দাবি করে দেশবাসীকে সংযমী হওয়ার আহ্বানও জানান আমির খসরু। জ্বালানি সংকট সত্ত্বেও কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই। পরিবহনগুলো ঈদের সময় সবাই বাড়িতে যেতে পেরেছে, ভাড়া বাড়ে নাই, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক সংকট উত্তরণে সরকার ব্যবসা সহজীকরণ ও ব্যয় সংকোচন সহ নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। ব্যবসাকে সহজতর করে দেওয়া, কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। থেকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করে ২রা এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এক্ষেত্রে সংবিধান ও জনপ্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার কথা বলেন তিনি। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হবে। সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ বিশেষ কমিটির অন্য সদস্যরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ক্ষেত্রে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে একমত। জুলাই ইনডেমনিটি যেটা, সবাই একমত। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অধ্যাদেশগুলোর যাচাই বাছাইয়ের পর ২রা এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদে পাঠানো হবে। বৈঠক ছিল ১৩৩টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। আমরা ২ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব। অধ্যাদেশ চূড়ান্ত সংবিধান ও জনপ্রত্যাশার সমন্বয় থাকবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ পরিষ্কার হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে রাজধানী সিটাপ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চার মাধ্যমেই সুশাসনের গতি আনবে সরকার। ফ্যাসিবাদের উৎস খুঁজতে অধ্যয়নের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে, তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। তবে আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি করে পোস্টমর্টেম করতে হবে। এদেশের গণতন্ত্রের স্বার্থে ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। রাজধানীতে চিকিৎসার নামে চলছে ভয়াবহ ফাঁদ। কলেজগেট এলাকা ঘিরে গড়ে উঠেছে নাম সর্বস্ব অসংখ্য হাসপাতাল ও ডায়াগনস্টিক। চিকিৎসক এবং মানসম্মত সেবা না থাকলেও রোগীদের ওপর চাপানো হচ্ছে আকাশচুম্বী বিল। অভিযান চালিয়ে এমন ২ প্রতিষ্ঠানের আইসিইউ বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানহীন কোনো ক্লিনিক চলতে পারবে না। তরিকুল ইসলামের প্রতিবেদন। স্ট্রোক করা মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় আসেন রায়হান, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পৌঁছানোর আগেই দালালদের খপ্পরে পড়েন তিনি। ভুলিয়ে ভালিয়ে নেওয়া হয় কলেজ গেটের একটি বেসরকারি হাসপাতালে। আমার তো কেউ নাই, আমি তো রাজমিস্ত্রির কাজ করি দেশে, তো আমার আম্মু তো অসুস্থ, আমি কি করবো? পরে কইলো তাই তোমরা ঢাকা নিয়ে যাও।
পরে ঢাকা মেডিকেল সামনে আইছি, অ্যাম্বুলেন্সে তো নামছি, ওই টলিতে হেরা আমরা কই কি আসো তোমার আমি নিয়ে যাই। ওই হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক, তার উপরে আইসিইউ চালানোর দক্ষ জনবলের সংকট। তবু চিকিৎসা নামে চলছে বাণিজ্য, রোগী ও স্বজনদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের বিল। আমরা গরিব মানুষ, মানে আমরা কইছি 70,000 টাকা দিই, মারা মানে না, মানে আমরা এত টাকা কইতে দিন। আরেকজন রোকসানা বেগম মুমূর্ষু মেয়েকে নিয়ে এসেছেন ভালো চিকিৎসার আশায়, কিন্তু 2 দিনে বিল ধরানো হয়েছে 1.5 লাখের কাছাকাছি। টাকা দিতে না পারায় বন্ধ চিকিৎসা। দুপুরে আমার মায়ের চিকিৎসা চলতেছে না, আমার মায়ের অবস্থা খারাপ, আমি নিয়ে যাইতেছি, আমি টিয়া দিতে আপনার কইতে দিন এত টাকা। কলেজ গেটের একটি ভবনে রয়েছে নাম সর্বস্ব অনেক হাসপাতাল, আর এই প্রতারণার শীর্ষে রয়েছে প্রাইম ও টিজি হাসপাতাল। এসব অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। এতে কয়েকটি হাসপাতালের আইসিইউ বন্ধের নির্দেশ দেওয়া হয়। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমরা সিদ্ধান্ত নিব। তারপরও যেটা প্রথমে একটা হাসপাতালে, টিজি হাসপাতালে গিয়েছিলাম, তাদের এনআইসিইউ কার্যক্রম অত্যন্ত খারাপ, আইসিইউ খারাপ, ওটাতে কার্যক্রম আমরা একদম স্থায়ীভাবে বন্ধ রাখবো। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান মন্ত্রী। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সাধারণের চিকিৎসায় প্রধান ভরসাস্থল সরকারি হাসপাতাল, তাই এখানে সেবার মান আরও উন্নত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। জিয়াউদ্দিন হায়দার বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে শুরুতেই রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের যে পরিকল্পনা, আমরা চাই আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকবে। প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে আমরা অপারেশনাল করব, সেখানে ডাক্তার থাকবে, সেখানে ডিপ্লোমা থাকবে, সেখানে মিডওয়াইফ থাকবে, নার্স থাকবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকবে, একটা ছোটো ফার্মেসিস্ট থাকবে, এবং তার নিচে আমরা প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে স্বাস্থ্য হাব তৈরি করব। এই স্বাস্থ্য হাব হবে হেলথ প্রমোশন এবং হেলথ প্রিভেনশনের, ডিজিজ প্রিভেনশনের প্রধান সূতিকাগার। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় করা মানব পাচার মামলায় গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যা সহ মোট 11টি মামলা রয়েছে। সোমবার রাতে বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে ডিবি। রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। ন্যায় বিচার নিশ্চিত করবে, আইনের যে সঠিক প্রয়োগ এটা আমরা নিশ্চিত করব। আমরা কোনো ব্যক্তি বিশেষ বা কারো পজিশন কে না, আমরা দেখি তার অপরাধের গুরুত্ব, তার কৃতকর্মের গুরুত্বটা, এটার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করি এবং সে হুএভার এমবি। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান দলটির নেতারা। বিগত আওয়ামী লীগ আমলে লড়াই, সংগ্রাম আর নানা নির্যাতনের ফলে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীরা ছিল ভীত সন্ত্রস্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই চিত্র পাল্টে গিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। কামাল হোসেনের ক্যামেরায় তানজিদ ভুইয়ার বিশেষ প্রতিবেদন। আন্দোলনের মূল নেতৃত্বে 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে দলটির। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী গুম, খুন আর জেল জুলুমের শিকার হন। পর্যায়ে গিয়ে পৌঁছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা 1978 সালে
তার মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া, যার আপসীর নেতৃত্বে রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলে বিএনপি। 1991 এবং 2001-এ সরকার প্রধানের দায়িত্ব পালন করেন বেগম জিয়া। 111 পরবর্তী আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার রোষানলে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী পর্যন্ত। রাজনীতি থেকে সরিয়ে রাখতে করা হয় দেশাত্ম। তবে যুক্তরাজ্য থেকে গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে এগিয়ে নিতে নানাভাবে কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বেগম জিয়ার প্রয়াণের পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর জাতীয় নির্বাচন আর তারেক রহমানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড এরই মধ্যে জনমনে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের জন্য আগের ঈদ ছিল আনন্দহীন। আর দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, হাসিনার আমলে প্রতিটি মুহূর্ত কেটেছে দুঃসহ স্মৃতি নিয়ে। আমাদের অনেক নেতাকর্মীর ঈদ কেটেছে জেলখানায়, আর যাদের সৌভাগ্য হয়েছে জেলখানার বাইরে থাকা, তারাও অনেকেই প্রায় ফিজিটিভ লাইফ লিড করেছেন। দেখা গেছে যে ঈদের দিনেও তাদেরকে পরিবারের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এতটুকু মানবিকতাও দেখায়নি শেখ হাসিনার পুলিশ বাহিনী। আমরা দীর্ঘ 17 বছর আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম বিভিন্নভাবে। আমরা অনেক সময় ঈদের দিন আমরা জেলখানায় আমাকে থাকতে হয়েছে আমাদেরকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারেক রহমানের সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এবং সেগুলোকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। ভয়ের রাজনীতি বন্ধে বিএনপি কাজ করছে বলেও জানান দলটির নেতারা। বাংলাদেশকে রাজনীতি শূন্য করে ফেলেছিলেন, মূলত স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিলেন এবং বিরাজনীতিকরণ করেছেন। আমাদের নেতা গণতান্ত্রিক রাজনীতির ধারক, উনি সেই রাজনীতি ক্যারি করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আমরা শান্তিপূর্ণভাবে একটি ঈদ উদযাপন করতে পারছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। ভালো রাজনীতি যাতে বাংলাদেশে থাকে, যে রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে অগ্রগতির দিকে, নিশ্চিন্তে থাকেন ওই রাজনীতি বাংলাদেশে থাকবে। আমরা আশা করি আগামী প্রতিটি বছরের ঈদই যাতে হয় এই ধরনের শান্তিপূর্ণ এবং মানবিকভাবে যাতে আমরা আমাদের দেশটিকে গড়ে তুলতে পারি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক জেলায় পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। রাজধানীতেও দিনের বেশিরভাগ সময় তেল না পেয়ে বিপাকে গ্রাহকরা। হাতে গোনা কয়েকটি চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। মুদাসির আলী প্রতিবেদন। রাজধানীর পেট্রোল পাম্পের জ্বালানি তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন অকটেনের জন্য। পর্যাপ্ত সরবরাহ না থাকায় দিনের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পাম্প বন্ধ রাখা হচ্ছে। একটা পাম্প ঢাকা শহর আশেপাশে ট্রাস বলেন, খালেক বলেন, মিরপুর এদিকে, তারপরে মিরপুর সনির সামনে কোনো পাম্পেই তেল নাই। সকাল 7টার দিকে আসছি, তখন ওদের তেল মাত্র গাড়ি গেছে তেল আনতে, বলছে হয়তো বা 2টা-3টা বাজবে। সে তো বোঝা যাচ্ছে যে সব তেলের অভাব নাই, কিন্তু তেল তো আসলে বাস্তবে ফিল্ডে পাওয়া যাচ্ছে না। 13টা পেট্রোল পাম্পে গেছি, একটা তো তেল নেই, শুধু বলতেছে তেল আসবে, কখন আসবে ঠিক নেই। পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা জানান, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না তারা। ট্যাঙ্ক খোলা আছে, ডিপু খোলা আছে, কিন্তু কোঠা সিস্টেম আছে। দেখা গেল আমাদেরকে পদ্মা থেকে আমাদের একটা অনলাইনে একটা লিস্ট দিয়ে দিছে, তো আমরা আমাদের পাম্পের জন্য 18,000 তেল পাবো। তো যেখানে আমাদের আরো বেশি দরকার, চাহিদা অনুযায়ী সাপ্লাই দেওয়াটা সমস্যা হচ্ছে, চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না। রাজধানীর তুলনায় দেশের জেলা পর্যায়ে সংকট আরও বেশি। অনেক জায়গায় পেট্রোল পাম্প সারা দিনই বন্ধ রাখতে হচ্ছে। তেল সংকটে গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়াতেই সংকট তৈরি হয়েছে। তেল আছে, তেল পাবেন আপনারা। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমাদের তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। গ্রাহকদের অকারণে তেল মজুদ না করার আহ্বানও জানান জ্বালানি মন্ত্রী। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাজারে আকাশচুম্বী জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানির দাম লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে বিইআরসি। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন মূল্য তালিকা। বিইআরসির ঘোষণা অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম 0.73 মার্কিন ডলার থেকে বাড়িয়ে 1.32 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর ২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। দুপুরে নোয়াখালীর সেনবাগে ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। 10 বছর কারাবরণের কথা স্মরণ করে জয়নুল আবদিন বলেন, যারা অতীতে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দিতে হবে, কারণ কারোর সঙ্গে শত্রুতা না করার নির্দেশনা আছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ভোটে তো আমরাই জিতছি শত্রুতার প্রয়োজনে, তবে কথা আছে যারা লুট করেছেন, যারা আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল করার মামলা আছে, আইনে তাদের সাজা হবে, আইন দিক দিয়ে তাদের সাজা হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ফের 2 গোষ্ঠীর সংঘর্ষে 2 জন নিহত, অন্তত 50 জন আহত হয়েছে। সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। এর আগে এই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এবার আন্তর্জাতিক। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। এদিকে সংঘাত অনিশ্চয়তার মধ্যে ব্যারেল প্রতি ফের $100 উপরে উঠেছে তেলের দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পরও ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মঙ্গলবার প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম ধাপের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। নতুন দফায় ইসরায়েলের ডিমোনা, তেল আবিব ও ইলাতের মতো সংবেদনশীল লক্ষ্যবস্তুর পাশাপাশি ওই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে পাল্টাপাল্টি বক্তব্য, সংঘাত আর অনিশ্চয়তার মধ্যে আবারও ব্যারেল প্রতি $100 ওপরে উঠেছে তেলের দাম। এতে বাজারে দোলাচল আরও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 2.9% বেড়ে $102 পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 3.5% বেড়ে দাঁড়ায় $91। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। হতাহতের খবর না মিললেও নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ বলছে, শিল্প কারখানার হিটার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। IMF-এর ঋণ চালিয়ে যেতে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী।
অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত মন্তব্য আইনমন্ত্রীর। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসার নামে রাজধানী ক্লিনিকে ভয়াবহ ফাঁদ, অভিযানে 2 প্রতিষ্ঠানের আইসিইউ বন্ধ ঘোষণা, মানহীন হাসপাতাল চলতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং পল্টন থানার মানব পাচার মামলায় মাসুদ চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ডিবি, হত্যা, চাঁদাবাজি সহ আরও 11 মামলা। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।